আমরা মানে জীবনেও এই জিনিস শেষ করতে পারবো না 17টা বা 18টা ক্লাসের মধ্যে। স্যার আমাদের এই পুরো কোর্সটাকে থিওরি? না না না, এখানে ম্যাথ আছে, আমার পার্টে ম্যাথ আছে, ওই স্যারদের পার্টেও ম্যাথ আছে, তো ভয় পাওয়ার কিছু নাই, মানে ছোটখাটো ম্যাথ আছে। আচ্ছা দেখেন, আমরা ওই দিন বলতেছিলাম হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা বলতেছিলাম যে মেজারিং ট্রাফিক, ট্রাভেল এন্ড স্টাডি অফ বেসিক লস রিলেটিং টু ট্রাফিক ফ্লো এন্ড জেনারেশন। মানে আপনি রাস্তায় হচ্ছে গাড়ি গুনবেন, প্লাস হচ্ছে রাস্তায় মানুষ একটা বাসা থেকে বা একটা এলাকা থেকে কতগুলা টোটাল ট্রাভেল বা ট্রিপ উৎপন্ন হচ্ছে, এই জিনিসটা আপনি মেজার করার চেষ্টা করবেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ। কারণ হচ্ছে আপনি যদি এই জিনিসটা মেজার করতে পারেন, তাহলে আপনি ওইটার উপর বেস করে আপনার রাস্তাঘাটের সাইজ কি হবে, কোন রাস্তা কোন দিকে যাবে, এই জিনিসগুলো যখন আপনি প্ল্যান করতে যাবেন, আপনার জানা লাগবে হচ্ছে আসলে ডিমান্ড কতটুকু। আপনি যদি ডিমান্ড জানতে পারেন, তাহলে আপনি ওই অনুযায়ী কি করবেন, আপনি হচ্ছে সাপ্লাই দিবেন। এবং সাপ্লাইটা কি, সাপ্লাইটা হচ্ছে রাস্তাঘাট, ঠিক আছে। তারপর দেখেন অ্যাপ্লিকেশন অফ দিস নলেজ টু দ্য প্রফেশনাল প্র্যাকটিস অফ প্ল্যানিং, ডিজাইনিং এন্ড অপারেটিং। মানে হচ্ছে এই এই জিনিসগুলো যদি আপনি জানেন, আপনি তাইলে হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস অফ প্ল্যানিং, মানে আপনি যখন রোড নেটওয়ার্ক প্ল্যান করবেন বা রাস্তাঘাট ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনি এই প্রথম পয়েন্ট থেকে যে যে জিনিসগুলো আপনি জানতেছেন, ট্রাফিকের পরিমাণ কত, ট্রাভেলের পরিমাণ কত, তারপর হচ্ছে কোন রুল ফলো করে হচ্ছে ট্রাফিক গুলা জেনারেট হচ্ছে বা প্রডিউস হচ্ছে, এই জিনিসগুলো আপনি জানলে দেন সেকেন্ড স্টেপে আপনি হচ্ছে এগুলো অ্যাপ্লাই করে আপনি রাস্তাঘাট প্ল্যান করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। বোঝা গেছে? তারপর দেখেন, আমরা একটু হিস্ট্রি দেখতেছিলাম ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ, যে প্রথম হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং as it is known today has evolved gradually with increasing traffic, vehicle and pedestrian। মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শুরুতে কিন্তু এরকম ছিল না, আমরা এভাবে আসলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়তাম না। আমরা জানি যে সবচেয়ে ওল্ডেস্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং কোনটা, বলেন তো কোনটা? সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং কে হচ্ছে শুরুতে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং বলতো না, সম্ভবত এটাকে হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু একটা বলতো। এটা হচ্ছে আপনাদের ভিসিএস একটা সেমিনারে বা সেশনে বলছিল। তো ওই মিলিটারি কর্পসদের ইঞ্জিনিয়ারিং থেকে এটা দিন মানে আস্তে আস্তে ইভলভ হয়ে বা আস্তে আস্তে এটা আরেকটু উন্নত হয়ে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পরিণত হয়েছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ হচ্ছে কি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এবং এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কিন্তু আগে মানুষ অত একটা মাথা ঘামাইতো না ট্রান্সপোর্টেশন নিয়ে। দিন দিন যত মানুষ বাড়ছে, মানুষের হচ্ছে ট্রাভেল বা ট্রিপের পরিমাণ বাড়ছে, এবং ওই ট্রাভেল বা ট্রিপ গুলাকে হচ্ছে আপনার ঠিক মতো সেফলি এবং পারফেক্টলি অ্যাকোমোডেট করার জন্য এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর দরকার আসলে। এই কথাটাই বলছে যে দিন দিন যত ভেহিকেল এবং পেডিস্ট্রিয়ান বাড়ছে, তত হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ডও বাড়ছে। Initially, it was limited to application of simple rules and regulations such as left driving rule, road sign, marking, and intersection control by flag, etc. মানে একদম শুরুর দিকে আপনার এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলতে আমরা শুধুমাত্র বুঝতাম যদি এরকম একটা রাস্তা হয়। আমি যে ছবি আঁকতেছি, ছবিটা দেখা যাচ্ছে? ছবিটাকে দেখতে এটা যদি একটা রাস্তা হয়, মনে করেন 2 লাইনের রাস্তা, ঠিক আছে, এটা 2 লাইনের রাস্তা, এটা একটা ইন্টারসেকশন, এটা একটা চৌরাস্তার মোড়, মনে করেন এটা কি একটা চৌরাস্তার মোড়। আমরা বাংলাদেশের রাস্তার কোন পাশ দিয়ে গাড়ি চালাই? এই বাম পাশ দিয়ে গাড়ি চালাই না? জি স্যার। তো প্রথম দিকে এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলতে কেবলমাত্র হচ্ছে লেফট ড্রাইভিং রুল, মানে রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাইতে হবে। তারপর হচ্ছে আপনার কি বলা আছে, রোড সাইন, রাস্তার মধ্যে কিছু সাইন থাকতো, এরকম মনে করেন লেখা আছে যে হর্ন বাজানো নিষেধ, সামনে স্কুল, আসতে গাড়ি চালান, তারপর এরকম ইউ টার্ন নেওয়া নিষেধ, এরকম কিছু সাইন থাকতো রাস্তার মধ্যে। তারপর হচ্ছে মার্কিং, রাস্তার মধ্যে এই যে ডটেড দাগ দেয়া আছে বা এরকম সলিড দাগ দেয়া আছে, এগুলো কি, এগুলো হচ্ছে রোড মার্কিং। তারপর হচ্ছে আপনার ইন্টারসেকশন কন্ট্রোল বাই ফ্ল্যাগ, রাস্তার মধ্যে এরকম পতাকা থাকতো। লাল পতাকা মানে হচ্ছে তুমি যাইতে পারবা না, তুমি থামো। আর সবুজ পতাকা মানে হচ্ছে কি তুমি যাইতে পারবা। এই ধরনের কিছু সিম্পল জিনিসগুলা দিয়ে একদম শুরুর দিকে হচ্ছে ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক কন্ট্রোল করা হইতো। এবং তখনকার দিনে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কেবলমাত্র এই জিনিসগুলোকে বুঝতাম, আর কোনো মডার্ন টেকনিক বা মডার্ন জিনিসপত্র ব্যবহার করা হতো না। বাট দিন দিন হচ্ছে দেখেন কি হয়েছে, যে সাবসিকুয়েন্ট অ্যানালাইসিস অফ ট্রাফিক অপারেশন and road accidents led to the realization that the traffic regulations and other methods of traffic control should be based on proper engineering studies. বাট এই ধরনের সিম্পল টেকনিক গুলো ইউজ করে দেখা গেছে যে রাস্তায় যে দুর্ঘটনাগুলো হয় বা অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু কমানো সম্ভব হচ্ছে না আসলে। তো এরকম অ্যাক্সিডেন্টের অ্যানালাইসিস করে মনে করেন আমি 5 মাস, 6 মাস, 1 বছরের ডাটা নিয়ে দেখলাম যে অ্যাক্সিডেন্ট গুলোর একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, কোন একটা রাস্তার কোন একটা পার্টিকুলার জায়গায় কোন একটা পার্টিকুলার রিজনে
বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এরকম অ্যাক্সিডেন্ট গুলো স্টাডি করে যারা ইঞ্জিনিয়ার বা যারা হচ্ছে রিসার্চার তারা বুঝতে পারছে এই যে ট্রান্সপোর্টেশনের প্ল্যানিং বা ট্রান্সপোর্টেশনের কন্ট্রোলিং যে মেজার গুলো আছে, যে তুমি লেফট টার্ন নিতে পারবা না, তুমি রাস্তার বাম দিক দিয়ে চলবা, তোমাকে এটা মানতে হবে, তোমাকে ওইটা মানতে হবে, এই ধরনের রুলস এবং রেগুলেশন গুলো হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং স্টাডির উপর বেস করে হইতে হবে, আন্দাজে হইলে হবে না। তারা হচ্ছে বলে দিছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার বুঝছি। জি স্যার, জি স্যার। এরপর দেখেন যে ইন কনসিকুয়েন্স অ্যাজ এক্সটেনশন অফ ট্রাফিক রেগুলেশন many new traffic control and measurement technique were devised such as speed zoning, traffic signal, turn restriction, parking restriction, bus priority, one way street। মানে হচ্ছে দিন দিন যখন রিসার্চাররা বুঝতে পারছে যে সিম্পল যে টেকনিক গুলো ছিল, যে লেফট ড্রাইভিং রুল, সাইন, মার্কিং, তারপর হচ্ছে আপনার ইন্টারসেকশন কন্ট্রোল বাই ফ্ল্যাগ, এই সিম্পল জিনিসগুলা ইউজ করে যখন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব হচ্ছিল না, তখন রিসার্চাররা বুঝতে পারছে যে আরো কিছু মডার্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিক গুলা কি কি? স্পিড জোনিং। আপনার পার্টিকুলার কোন একটা সেকশন আপনি বলে দিবেন যে তুমি এই রাস্তায় এত কিলোমিটার পার আওয়ার বা এত মাইল পার আওয়ারের বেশি স্পিডে গাড়ি চালাইতে পারবা না। ট্রাফিক সিগন্যাল, এই যে ফ্ল্যাগ ছিল, এই ফ্ল্যাগের বদলে এখন রাস্তায় কি থাকে? এরকম সবুজ বাতি, হলুদ বাতি, লাল বাতি থাকে না? তারপর হচ্ছে জি টার্ন স্যার। রেস্ট্রিকশন। এই গাড়িটা মনে করেন সোজা এসে বাম দিকে যাবে, এই গাড়িটা মনে করেন সোজা এসে ডান দিকে যাবে। কোনো একটা পার্টিকুলার ইন্টারসেকশন বা এরকম গোল চত্বরে বা এরকম চৌরাস্তার মোড়ে বলে দেওয়া হয়েছে যে কোনো গাড়ি বাম দিকে টার্ন নিতে পারবে না, কোনো গাড়ি ডান দিকে টার্ন নিতে পারবে না। যেই রাস্তার জন্য যেই ধরনের টার্নটার কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওই রাস্তার জন্য হচ্ছে ওই ধরনের রাইট টার্ন বা লেফট টার্ন বা ইউ টার্ন বন্ধ করে দেওয়া হয়, যেন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো সম্ভব হয়। তারপর দেখেন পার্কিং রেস্ট্রিকশন। রাস্তার এই চৌরাস্তার মোড়ে এই জায়গাটাতে কেউ চাইলে গাড়ি পার্ক করতে পারবে না, কারণ যদি কেউ গাড়ি পার্ক করে এটাকে বলে হচ্ছে আপনার সাইড ডিস্টেন্সের ভিজিবিলিটি কমায় দেয়। সাইড ডিস্টেন্স মানে হচ্ছে এই জায়গায় যে গাড়িটা আছে এখানে যদি বড় একটা মানে বাস পার্ক করে রাখে, তাহলে এই গাড়িটা কি এদিক দিয়ে কোনো গাড়ি আসতেছে নাকি আসতেছে না, তার জন্য কি ভিজিবিলিটি অবস্টাকেল ক্রিয়েট করতেছে না এই বড় বাসটা এই জায়গাতে? জি স্যার। তো এই জন্য রাস্তার যেখানে সেখানে হচ্ছে পার্কিং ব্যান করে দেওয়া হয়, যে পার্কিং করা যাবে না। তারপর বাস প্রায়োরিটি, বাসের জন্য আলাদা লেন থাকে, ওয়ান ওয়ে স্ট্রিট। টু ওয়ে রাস্তাগুলোকে যদি ওয়ান ওয়েতে কনভার্ট করা হয়, যে কোনো এক ডিরেকশনে, যদি এই ডিরেকশনে গাড়ি চলে তাহলে সব গাড়ি এই ডিরেকশনে চলবে, আর যদি এই ডিরেকশনে গাড়ি চলে তাহলে সব গাড়ি এই ডিরেকশনে চলবে। এরকম ওয়ান ওয়ে করে দিলে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট কিছুটা হইলেও কি সম্ভব, কমানো সম্ভব হয়। মানে বুঝতে পারতেছেন? এটা একটু কাটি। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতেছেন। এরপর দেখেন যে eventually it become evident that the planning and design of efficient road network largely depend upon the integrated land use and transport policies and effective demand management, road pricing to control and distribution of peak hours। তার মানে যত রিসার্চাররা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করতেছে তারা বুঝতে পারছে যে এই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এবং ডিজাইনকে এফিশিয়েন্ট করতে হইলে এবং রোড নেটওয়ার্কের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো ডিপেন্ড করে হচ্ছে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ, মানে একটা জায়গার মাল্টিপারপাস ইউজ। একই সাথে মনে করেন এখানে সুপার মল থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, শপিং মল থাকবে, যেন আপনার বিভিন্ন কাজের জন্য মানুষজনের তাদের জোন থেকে বের না হইতে হয়। যে যে এলাকায় থাকে সে যেন তার সকল প্রয়োজনীয় কাজ কারবার ওই এলাকাতেই সম্পন্ন করতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট পলিসি, ইফেক্টিভ ডিমান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, ট্রিপ ডিমান্ড আমি যদি চিন্তা করি, কার কথা? ফাহিমের কথা। ফাহিম, জি স্যার, বলেন। আপনি গরু কেনার জন্য হাটে গেছেন না ফার্মে গেছেন? স্যার আমি তো যাই নাই স্যার এবারে। আচ্ছা, ধরলাম আপনি গেছেন। আপনি মনে করেন আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে সকালবেলা আপনি গরু কিনতে ফার্মে গেছেন, আপনি টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে গেছেন, আপনি একটা ঈদের শার্ট কেনার জন্য হচ্ছে স্কেট সাইটে গেছেন বললাম, ঠিক আছে? জি স্যার। আপনি কি ক্যাট সাইট থেকে কিনেন নাকি অন্য কোনো থেকে কিনেন? যেখান থেকে কিনেন আমরা ধরে স্যার নিলাম আপনি। স্যার এক্সট্রা থেকে কিনে। বাবা, আচ্ছা যাই হোক, আমরা ধরলাম যে ফাহিম হচ্ছে, তাহলে ফাহিম আজকে মঙ্গলবারে তার 3টা দরকারে কয়টা ট্রিপ জেনারেট করলো? স্যার 3টা। 3টা ট্রিপ জেনারেট করলো না? এখন যদি ফাহিম ফার্ম থেকে গরু না কিনে দারাজ থেকে গরুটা কিনতো এবং দারাজ যদি ফাহিমের বাসায় হোম ডেলিভারি দিত, তাহলে কি ফাহিমের এই ট্রিপটা প্রডিউস করার কোনো দরকার হইতো? তাহলে এই ট্রিপের কোনো দরকার নাই।
তারপর ফাহিম মনে করেন ব্যাংকে না গিয়ে অনলাইনে টাকা জমা দিয়ে দিল, তাহলে কি ফাহিমের আর ব্যাংকে যাওয়ার দরকার আছে? নাই। তারপর ফাহিম মনে করেন ক্যাটসাই থেকে অনলাইনে শার্ট কিনলো, ওর বাসায় হচ্ছে ক্যাটসাই শার্টটা পৌঁছায় দিল, তাহলে কিন্তু ওর অনলাইন মানে শার্ট কিনতেও ক্যাটসাইতে যাওয়ার দরকার নেই। ইফেক্টিভ ডিমান্ড ম্যানেজমেন্ট, তার মানে যদি এরকম সবকিছু অনলাইন বেস হয়ে যায়, তাহলে আপনি ডিমান্ড কি অনেক বেশি কমায় আনতে পারতেছেন না? পারতেছেন নাকি পারতেছেন না? জি স্যার, পারতেছি স্যার। আমি তো ফাহিমের জন্যই 3টে ডিমান্ড কমায় ফেললাম। ওকে দারাজ থেকে গরু কিনে দিলাম, ওর ব্যাংকের টাকা পয়সা জমা দেওয়ার ব্যবস্থা করে দিলাম, প্লাস হচ্ছে কি করলাম, ক্যাটসাই থেকে ও অনলাইনে শার্ট কিনতে পারলো। এরকম যদি ডিমান্ড ম্যানেজ করা পসিবল হয়, তাহলে কি আপনার রাস্তাঘাটের সেফটি, যদি ট্রিপ বা ট্রাভেলের পরিমাণ কমে যায়, রাস্তাঘাটের সেফটি অটোমেটিক বাড়বে। তারপর দেখেন রোড প্রাইসিং টু কন্ট্রোল, অনেক সময় অনেক রাস্তায় বলে দেয় যে এই রাস্তাটা ইউজ করতে হলে কি টাকা দেওয়া লাগবে, যদি কেউ টোল দেয় তাইলেই কেবলমাত্র সে টাকাটা ইউজ রোডটা ইউজ করতে পারবে, সে যদি টোল না দেয় তাইলে সে কি ওই রোডটা ইউজ করতে পারবে না। এন্ড ডিস্ট্রিবিউশন অফ পিক আওয়ার, ওই যে বলছিলাম স্কুলের জন্য একটা পিক আওয়ার ফিক্স করতে হবে, যারা অফিসে যায় তাদের জন্য আরেকটা পিক আওয়ার ফিক্স করতে হবে, এইভাবে পিক আওয়ার কি করতে হবে, ডিস্ট্রিবিউট করে দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। এরপর দেখেন লাস্টের পয়েন্টটাতে কি বলা আছে, লাস্টের পয়েন্টে বলা আছে মডার্ন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মেজার আর মোস্টলি রেস্ট্রিকটিভ এন্ড ডাইনামিক ইন নেচার এন্ড লার্জলি ডিপেন্ড অন পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এন্ড ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, একটু খেয়াল করেন, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট বলতেছি দেখেন, মডার্ন যে ট্রান্সপোর্টেশন টেকনিক বা মডার্ন যে জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লাই করা হয়, এই জিনিসগুলোর বেশিরভাগই হচ্ছে রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকশন মানে কি, আপনাকে হচ্ছে করতে দিবে না যে তুমি এটা করতে পারবা না, তুমি ওইটা করতে পারবা না। মানে হচ্ছে আপনাকে আপনার হাতে কোনো কিছু একটা ধরায় দেওয়ার চাইতে আপনাকে কি করতেছে, আপনাকে মানা করে দিচ্ছে তুমি এটা করতে পারবাই না। আমি যদি আপনার হাতে একটা বন্দুক ধরায় দিয়ে বলি তুমি গুলি করতে পারবা না, এইটা সেফ? নাকি আপনাকে এটা বলা উচিত যে তুমি বন্দুক জীবনে ধরতেই পারবা না, কোনটা সেফ? বন্দুক জীবনে ধরতেই পারবা না। ধরতে না পারাটাই safe। তার মানে আমি আপনার উপরে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতেছি, রেস্ট্রিকশন, যে তোমাদের জন্য বন্দুক ধরা নিষেধ। ঠিক আছে? এখনকার দিনে ট্রান্সপোর্টেশনের বা ট্রাফিকের মডার্ন যে টেকনিকগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে কি রেস্ট্রিকটিভ এবং ডাইনামিক। ডাইনামিক মানে আপনি যখন ইচ্ছা পরিবর্তন করতে পারবেন। আপনি দেখতেছেন একটা রাস্তায় এরকম ইন্টারসেকশন আছে, এরকম লেন আছে, এরকম লেন আছে, এরকম লেন আছে, আপনি দেখতেছেন যে এখানে যদি এরকম রাইট টার্ন নেয়, এও যদি রাইট টার্ন নেয়, এও যদি রাইট টার্ন নেয়, মানে সবাই যদি এরকম রাইট টার্ন নেয়, রাইট টার্ন করলে কোন দিকে যাবে, এও হচ্ছে এদিকে আসবে। মানে একটু ভুল আছে মনে হয়। মানে মোট কথা হচ্ছে এরকম রাইট টার্ন হইলে বিভিন্ন রকমের কনফ্লিক্ট হচ্ছে। একটা রাস্তায় আপনি দেখলেন, আপনি বলে দিলেন যে রাইট টার্ন আজকের জন্য বন্ধ, আপনি আবার কালকে দেখলেন যে রাইট টার্ন নিলে সমস্যা হচ্ছে না, কারণ কালকে হচ্ছে গাড়ির পরিমাণ কম আছে। কিন্তু এরকম যদি কেউ ইউ টার্ন নেয় তাহলে হচ্ছে প্রবলেম হচ্ছে। আপনি বলে দিলেন যে আজকে হচ্ছে এই রাস্তায় এবং 1 মাসের জন্য এই রাস্তায় ইউ টার্ন নেওয়া যাবে। মানে আপনি চাইলে কিন্তু জিনিসগুলোকে চেঞ্জ করতে পারতেছেন, যেহেতু এটা হচ্ছে প্ল্যানিং করার মতো, বা এটা একটা রেগুলেটরি মেজার। মানে আপনি চাইলে নিয়ম বা নীতি আপনি ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন না। পারবেন নাকি পারবেন না? কেউ কোনো কথা বলে না। পারবেন নাকি পারবেন না? অবশ্যই জি পারবেন। স্যার পারবো। আচ্ছা, এরপর দেখেন যে আমাদের স্ক্রিন মনে একটু সরে গেছে। স্যার আমার একটু নেটে সমস্যা করতেছে, কারণ আমি কথা বলতে পারতেছি স্যার না। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে আপনার না। কথাগুলো স্যার ভেঙে আসতেছে। এই যে বৃষ্টির কারণে মনে হয় নেট ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? সমস্যা নাই, আমি তো রেকর্ডিং মানে ইউটিউবে আপলোড করেই দিব, সমস্যা হবে না। একটু কষ্ট করে শুনেন, আর আমার কথা শুনলে আপনারা একটু রেসপন্স করেন, ঠিক আছে? আচ্ছা, স্যার এখন একটা দেখেন কথা বলা ছিল স্যার। প্রশ্ন এখন না, প্রশ্ন হচ্ছে একদম লাস্টে, ঠিক আছে? না স্যার, মানে স্যার বাইরে বৃষ্টি হচ্ছে তো স্যার, একটু করে যদি বিদ্যুৎ চলে যায় স্যার, তখন তো আবার ক্লাস করা যাবে না, এই জন্য বলতেছি আর কি স্যার। আপনার আইডি কত? স্যার 12 স্যার। আপনি গত ক্লাসে ছিলেন না কেন? স্যার গত ক্লাসে ওই যে স্যার বৃষ্টি বৃষ্টি ছিল তো, প্রচুর বৃষ্টি ছিল আমাদের তো আচ্ছা, স্যার, যদি ওই যে বাসা নিয়েছি মানে- এই কারণে সমস্যা স্যার। আচ্ছা, আমি একটু দাঁড়ান দেখি তো কে কে আছেন আপনারা। 11 জন আছেন, একটু নামগুলো দেখে রাখি। ফাইম আছে, এই যে 1EI7 এটা কে? এই যে 1EI7LT এটা কে? স্যার এটা সজীব হইতে সজীব, একটু কথা বলেন তো সজীব। স্যার সজীব, এটা সজীব। স্যার নাহিদ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি, ঠিক আছে। বিকাশ থেকে স্যার, বিকাশ থেকে নাই। আপনি কি বিকাশ থেকে বলতেছেন নাহিদ? না স্যার, আমি স্যার ফেনী চৌধুরী বাড়ি থেকে। আচ্ছা, গ্যালাক্সি A50 এটা কে? স্যার আমি।
জোসনা। আচ্ছা, খালেদুর রহমান অপু আছে, সাদমান আছে, সোমাইয়া মিম আছে, তামান্না আছে, তানিম আছে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে নাই কে কে? দিয়ান নাই স্যার আজকে। আমিও তো আছি। হ্যাঁ, নওশিন আছে, দেখছি। স্যার আমিও আছি। হ্যাঁ, শিমুল মজুমদারও আছে, সমস্যা নেই। মনে নাই নাই। হচ্ছে দিহান নাই, আর কে নাই? ওই ইমন, সারিয়ার ইমন নাই। স্যার সারিয়ার বৃষ্টি স্যার ওর এখানে বৃষ্টি হচ্ছে তো স্যার, স্যার ওদের এলাকার মধ্যে মানে স্যার বিদ্যুৎ নাই, সে আমাকে কল ছিল স্যার। আচ্ছা, আরেকটা কে নাই? তামান্না মনে হয় নাই। আই তো দিহান নাই। না, আমার নাম আছে। তিনজন নাই। দিহান নাই, সারিয়ার ওয়াইন নাই, ওয়াইন কুন্ডু মনে হয় নাই। অয়ন নাই। কুণ্ড নাই। হ্যাঁ, অয়ন কুণ্ড নাই। অয়ন কুণ্ড, আপনি কি আছেন? নাই, ওকে। আচ্ছা, সমস্যা নাই। সারিয়া ঢুকছে। হ্যাঁ, সারিয়ার ঢুকছে, ওকে। আচ্ছা, দেখেন, আমরা ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি আমরা সেটা দেখলাম। আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর হিস্ট্রি দেখলাম বা ইতিহাসটা দেখলাম, যে কিভাবে আগের দিনে কি ছিল আর বর্তমানে আসলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ কি পরিবর্তন হচ্ছে, আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন দেখেন, এই ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য বা অবজেক্টিভটা কি একটু খেয়াল করি আমরা। দেখেন, এটার অবজেক্টিভ হচ্ছে টু ইমপ্রুভ দ্য ওভারঅল রোডওয়ে ক্যাপাসিটি। প্রত্যেকটা রাস্তার নির্দিষ্ট ক্যাপাসিটি আছে না, সে কতগুলো গাড়ি ধারণ করতে পারবে। জি স্যার। দিন দিন যত জি, মানুষ স্যার। বাড়তেছে, তত কি ডিমান্ড বাড়তেছে না ট্রিপের। জি স্যার, ডিমান্ড বাড়তেছে। এখন আপনি যদি রাস্তা এক্সপান্ড করতে না পারেন, ঢাকা শহরে নতুন করে কি রাস্তাঘাট বানানোর আর কোনো জায়গা আছে? না স্যার, আর জায়গা নেই স্যার। আপনি যদি এক্সিস্টিং রোড নেটওয়ার্কের ক্যাপাসিটি ইমপ্রুভ করতে না পারেন, তাইলে কিন্তু আমাদের মানে রোড নেটওয়ার্ক বা রোড ইনফ্রাস্ট্রাকচার বা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি কোলাপস করবে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এক্সিস্টিং যা আছে এইটার ক্যাপাসিটি বাড়ানো। এই জন্য আমরা যদি প্ল্যান করে কাজটা করি, তাহলে অবশ্যই কি ক্যাপাসিটি বাড়ানো সম্ভব এক্সিস্টিং রোডের। এটাই হচ্ছে অবজেক্টিভ, যে টু ইমপ্রুভ ওভারঅল রোডওয়ে ক্যাপাসিটি, মানে রাস্তার ক্যাপাসিটি বাড়ানো, টু এনশিওর সেফটি। ক্যাপাসিটি বাড়াইলেই হবে না, মানুষের যেন জীবনযাত্রার নিরাপত্তা এনশিওর হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে, রাস্তায় যেন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো যায়। তারপর সিন্স বোথ vehicle and vehicle pedestrian conflict reduce roadway capacity and cause accident risk, overall objective is to minimize this conflict so as to make the most economic use of the existing roadway facility. দেখেন, vehicle একটা গাড়ির সাথে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, এটা যেরকম ভয়ঙ্কর, একটা গাড়ির সাথে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, দুইটাই তো সেম, দুইটাই তো সিভিয়ার অ্যাক্সিডেন্ট, তাই না? জি স্যার। কারণ কি, দুইটাতেই কিন্তু মানুষের প্রাণ হানি হওয়ার সম্ভাবনা আছে। এবং Yes. ভেহিকেল অথবা ভেহিকেল পেডিস্ট্রিয়ান কনফ্লিক্ট যদি হয়, একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, রাস্তা অনেকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় না? হ্যাঁ স্যার। রাস্তা যদি এরকম বন্ধ হয়ে যায়, তাহলে কি আপনার রোডের ক্যাপাসিটি কমে যাচ্ছে না? জি স্যার। রোডের ক্যাপাসিটি যদি বন্ধ হয়ে যায়, ওই রাস্তাটা ইউজ করে যেই ব্যবসা বাণিজ্য গুলা হইতো, যে ট্রাক গুলা হচ্ছে এরকম আমের ট্রাক, কাঁঠালের ট্রাক, বা মনে করেন কোরবানির সময় গরুর ট্রাক, এগুলো তাদের গন্তব্যস্থলে যে সময় পৌঁছাইতো, যে ব্যবসাটা করতো, যদি এরকম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে কি তারা টাইম মতো তাদের জায়গা মতো পৌঁছায় ওই ব্যবসাটা, বিজনেসটা করতে পারবে? হ্যাঁ স্যার। তার মানে ইকোনমিক, মানে আপনার যদি রাস্তার ক্যাপাসিটি ঠিক মতো আপনি বাড়াইতে না পারেন, রাস্তা কিন্তু ইকোনমিক ইউজও হচ্ছে না। তো আপনি যদি রাস্তার মোস্ট ইকোনমিক ইউজ করতে চান এক্সিস্টিং রোডওয়ে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ভেহিকেল এবং ভেহিকেল পেডিস্ট্রিয়ান এই দুই রকমের কনফ্লিক্ট কমায় রাস্তার সেফটি এনশিওর করতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর অবজেক্টিভ দেখলাম। এখন দেখবো হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইনক্লুড, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আসলে কি কি পড়ে, বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসলে আমাদের কাজ থাকবে কি কি, একটু খেয়াল করেন। আমাদের প্রথম কাজটা থাকবে হচ্ছে, দেখেন, যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইনক্লুডস স্টাডিজ এন্ড অ্যানালাইসিস অফ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফ্লো প্যারামিটারস। মানে হচ্ছে আপনার রাস্তায় কোন ধরনের ভেহিকেল আসতেছে, কোন ধরনের ভেহিকেল কিভাবে মুভ করতেছে, রাস্তায় কতগুলা গাড়ি, মানে রাস্তায় কোন টাইমে বেশি গাড়ি থাকতেছে, কোন টাইমে মানে রেগুলার টার্নিং এর জন্য বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সবগুলা জিনিস আপনাকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিক আছে? তারপর দেখেন জিওমেট্রিক ডিজাইন, মেইনলি ইমপ্রুভমেন্ট। একটা রাস্তা এরকম আছে, এই রাস্তার জিওমেট্রিক ডিজাইন, রাস্তাটা স্লোপ করতে হবে, টার্নিং রেডিয়াস,
একটা গাড়ি ঘুরতে হলে তার একটা মিনিমাম মানে টার্নিং রেডিয়াস দরকার না? জি স্যার। আপনি মনে করেন রাস্তাটা এরকম, এখানে কোনো গাড়ি ঘুরতে পারবে? না স্যার। না স্যার। মানে একটা গাড়ি ঘুরতে হলে তার তো একটা মিনিমাম রেডিয়াস মানে টার্নিং রেডিয়াস দরকার। তো টার্নিং রেডিয়াস কত হইতে হবে, স্পিড ব্রেকার কোথায় দিবেন না দিবেন, স্পিড ব্রেকার দিলে ওটার হাইট কতটুকু হবে না হবে, রাস্তার জিওমেট্রিক ডিজাইন, রাস্তার অ্যালাইনমেন্ট কি হবে, ড্রেনেজ ফ্যাসিলিটি কিরকম হবে, রাস্তার উইডথ করতে হবে, রাস্তার স্লোপ করতে হবে, রাস্তার থিকনেস করতে হবে, এই সবগুলা পড়তেছে কোথায়? রাস্তার জিওমেট্রিক ডিজাইন। সুপার এলিভেশন, আমরা ইন্টারে একটা থিওরি পড়ছিলাম না, সুপার এলিভেশন বা ব্যাংকিং, এরকম রাস্তায় গাড়ি টার্ন নেওয়ার সময় ওই কেন্দ্রমুখী বলের কারণে হচ্ছে গিয়া ছিটকায় পড়ে না, নাইলে কি হইতো, কেন্দ্র বিমুখী বল যদি বেশি হইতো তাহলে গাড়িটা রাস্তা থেকে ছিটকায় খাদের মধ্যে পড়ে যেত, মনে আছে? জি স্যার, ইন্টারে স্যার পড়ছিলাম ব্যাংকিং। এরকম ব্যাংকিং থিওরি পড়ছিলেন। তো এইগুলোর উপর বেস করে হচ্ছে আপনার রাস্তার জিওমেট্রিক ডিজাইন করতে হবে। এই পার্টটা হচ্ছে আশিক স্যার দেখাবে, আমি রাস্তার জিওমেট্রিক ডিজাইনের কোনো কিছুই দেখাবো না। প্ল্যানিং অফ রেগুলেটরি মেজার মানে হচ্ছে এই যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেগুলেটরি মেজার, কোন জায়গায় কি বন্ধ করবেন না করবেন, কেন বন্ধ করবেন, এই ডিসিশন গুলো নেওয়ার জন্য আপনার কিছু জিনিসপত্র জানতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আমি পড়াবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ফাংশনাল প্ল্যানিং অফ রোড নেটওয়ার্ক, মানে রোড নেটওয়ার্ক কিন্তু বিভিন্ন রকমের হয়, বাইরের দেশে রোড নেটওয়ার্ক 7 টাইপের হয়, নরমালি 7 ধরনের হয়। তো কোন মানে কোন রোড নেটওয়ার্ক কোথায় অ্যাডপ্ট করতে হবে বা কোথায় তৈরি করতে হবে এবং কোন রোড নেটওয়ার্ক কিভাবে ফাংশন করবে, এই জিনিসগুলো হচ্ছে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং একদম বেসিক জিনিসপত্র। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই বর্তমান সময়ে why transportation engineering is so essential nowadays, কেন দরকার আসলে? increased urbanization process, দিন দিন কি নগরায়ন বা আরবানাইজেশন হচ্ছে না? জি স্যার। অবশ্যই। নগরায়ন হচ্ছে, তো যত দিন দিন নগরায়ন হচ্ছে রাস্তাঘাট বাড়তেছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়তেছে, তো যার জন্য কি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং দরকার আসলে। ইনক্রিজ ট্রাফিক ডিমান্ড, ফেনোমেনাল গ্রোথ ইন ট্রাফিক স্পেশালি উইথ আরবান এরিয়াস। দিন দিন কি যেহেতু নগরায়ন হচ্ছে মানুষের ট্রাফিকের ডিমান্ড বাড়তেছে বা ট্রিপের ডিমান্ড বাড়তেছে, যেহেতু ট্রিপ ডিমান্ড বাড়তেছে এই আরবান এরিয়া গুলাতে, তো আপনি যেন সেফলি ট্রিপ গুলা ইনশিওর করতে পারেন, ওই জন্য ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং দরকার আসলে। ডিফিকাল্টিস ইন এক্সপেন্ডিং রোডওয়ে ফ্যাসিলিটিস উইদিন বিল্ট আপ এরিয়াস। আচ্ছা, এই যে রাস্তাঘাটগুলো অলরেডি তৈরি করা আছে বা যে শহরগুলো অলরেডি বিল্ড হয়ে গেছে, আপনার নতুন করে রাস্তাঘাট এক্সপেন্ড করা কি ডিফিকাল্ট না এখন এক্সিস্টিং এই শহরগুলোতে? আপনি কি চাইলে কুমিল্লা শহরে নতুন একটা রাস্তা নেটওয়ার্ক ডিজাইন করতে পারবেন এখন? না স্যার, কুমিল্লা তো করা সম্ভব না স্যার। আচ্ছা, আমাকে জাস্ট একটা কোশ্চেন বলেন, একটা কোশ্চেনের আনসার দেন, যে আমি কান্দিরবাট থেকে বাইশে যাওয়ার জন্য নতুন একটা রাস্তা তৈরি করতে যাচ্ছি, আমার পক্ষে কি সম্ভব? না স্যার, তেমন ভাবে তো সম্ভব না। আমার কাছে এক্সিস্টিং রাস্তা কি কি আছে? কান্দিরপাট থেকে আলেখার চর হয়ে, শাসনগাছা হয়ে, আলেখার চর হয়ে বায়োস্টে আসা। আর একটা অপশন হচ্ছে পোদ্দার বাজার হয়ে, টমসন ব্রিজ হয়ে, পোদ্দার বাজার হয়ে, আলেখার চর হয়ে বায়োস্টে আসা। আমাকে এই দুইটা রাস্তা যে কোনো একটা ইউজ করতে হবে, এবং এগুলার আমাকে যেটা করতে পারি, আমরা চাইলে এগুলার ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে পারি বা প্রপার প্ল্যানিং করে এগুলার ক্যাপাসিটি বাড়াইতে পারি, ঠিক আছে? কিন্তু আমি চাইলে কিন্তু নতুন রাস্তাঘাট তৈরি করতে পারতেছি না। কনজেশন বিকাম ক্রনিক ইন এভরিওয়্যার। কনজেশন কি জিনিস বলেন তো? একটা নতুন ওয়ার্ড শিখবেন আজকে, কনজেশন। একটু লিখি। স্যার, নতুন একটা রোড তৈরি হয়েছে তো স্যার। আচ্ছা, হইলে হইছে। এই কনজেশন ওয়ার্ডটার মানে কি বলেন তো? স্যার আপনি বলেছেন স্যার। আমি বলবো না, কারণ আমি জানি না, আমি ভুলে গেছি। স্যার আমরা জানি না স্যার। আমি যে লিখছি দেখা যাচ্ছে? জ্যাম। কনজেশন মানে হচ্ছে জ্যাম, জ্যাম। ট্রাফিক জ্যামকে ট্রান্সপোর্টেশনের ভাষায় হচ্ছে কনজেশনও বলে। কোনো কিছু কনজাস্টেড মানে কি? কনজাস্টেড মানে কি? চিপা বা জায়গা কম না? জি স্যার, ইজি বিজি। ওইখান থেকে হচ্ছে এই কনজেশন ওয়ার্ডটা আসছে। তার মানে কোনো কিছু হচ্ছে জায়গা কম বা কোনো কিছু আসলে ধারণ করতে পারতেছে না, মানে ট্রাফিক জ্যাম, জ্যাম থেকে মানে কনজেশন বলতে আমরা ট্রাফিক জ্যামও বুঝি। আচ্ছা, তারপর দেখেন, যেহেতু দিন দিন কনজেশন বাড়তেছে, কনজেশন ব্যালেন্স করতে হলে বা কনজেশন মিটিগেট করতে হলে আমাদের অবশ্যই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং দরকার। তারপর ইনক্রিজ এয়ার পলিউশন, আপনার যত ট্রাফিক বাড়তেছে, ট্রাফিকের যে মানে প্রত্যেকটা গাড়ি থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে, দিন দিন কি এয়ার পলিউশন বাড়তেছে না বা পরিবেশ দূষণ বাড়তেছে না? বাড়তেছে নাকি বাড়তেছে না? জি স্যার বাড়তেছে। স্যার বাড়তেছে। তার মানে আপনি যদি
পাবলিক ট্রান্সপোর্ট প্রমোট করতে পারেন, আপনি যদি প্রাইভেট ট্রান্সপোর্টের সংখ্যা কমাইতে পারেন, আপনি যদি ট্রিপের ডিমান্ড কমাইতে পারেন, তাহলে আপনার রাস্তায় এরকম কার্বন ডাই অক্সাইডের ইমিশন আপনি কমাইতে পারবেন না? অবশ্যই স্যার। কমাইতে হলে কি করতে হবে? প্রপার প্ল্যানিং করতে হবে, এবং প্রপার প্ল্যানিং এটা কার আন্ডার? এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বর্তমান দিনে অনেক বেশি দরকার। আরেকটা পয়েন্ট বলতে ইনক্রিজ অ্যাক্সিডেন্ট নাম্বার। যত দিন দিন ট্রাফিক বাড়তেছে বা ট্রাফিকের ডিমান্ড বাড়তেছে, তত কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বাড়তেছে না? জি স্যার। আপনারা যত বেশি পরীক্ষা দিবেন বা যত বেশি কোনো কিছু একটা ট্রাই করবেন, তত কি ভুল হওয়ার চান্স বাড়বে, কারণ আপনারা তো ভুল করেই শিখবেন। তার মানে যত বেশি ট্রিপের ডিমান্ড বা যত বেশি ট্রাভেল ডিমান্ড বাড়তেছে, তত বেশি ভুল হওয়ার চান্স বাড়তেছে। ঠিক আছে, তারপর দেখেন রোড নেটওয়ার্ক বিকাম লার্জার। যত দিন যাচ্ছে তত কি রোড নেটওয়ার্ক দিন দিন বড় হচ্ছে না? আগে মনে করেন হচ্ছে আপনার, একটু দাঁড়ান, কি করলাম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কেন? স্যার স্ক্রিনের মধ্যে খালি স্যার আঁকা ঝুঁকা ছাড়া কিছু দেখতেছি না। সবকিছুতে দেখা যাচ্ছে, এখন স্যার চলে গেছে সব। এখন দেখা যাচ্ছেন? জি স্যার, এখন আবার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম রোড নেটওয়ার্ক বিকাম লার্জার। মনে করেন এই একটা পুরো শহর, এই শহরের এখানে মনে করেন একটা জোন আছে, এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে। আগে মনে করেন এই জোনের সাথে এই জোনের একটা কানেক্টিং রোড ছিল, তারপর মনে করেন এই জোনের সাথে এই জোনের একটা কানেক্টিং রোড ছিল, আর হচ্ছে আপনার মনে করেন যে এই জোনটার সাথে আর এই জোনটার সাথে কোনো কানেকশন ছিল না। বাট এখন মনে করেন নতুন করে যত মডার্নাইজেশন হচ্ছে বা নগরায়ন হচ্ছে, মানুষজন চিন্তা করতেছে এই এলাকার সাথে এই এলাকার একটা নতুন সংযোগস্থল করা দরকার, আমি পদ্মা সেতু বানাই দিলাম। এই এলাকার সাথে এই এলাকার একটা সংযোগস্থল দরকার, আমি একটা যমুনা সেতু বানাই দিলাম। এভাবে কি দিন দিন রোড নেটওয়ার্ক বড় হচ্ছে না আস্তে আস্তে? হচ্ছে না কি হচ্ছে না? স্যার বড় জি স্যার, হচ্ছে স্যার। তো যত রোড নেটওয়ার্ক বাড়তেছে তত হচ্ছে কি অ্যাক্সিডেন্টের চান্স বাড়তেছে, কারণ কি ট্রাভেল বা ট্রিপ বাড়তেছে। সো এজন্য দেয়ার ইজ এ নিড টু ম্যাক্সিমাইজ দ্য ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং ফ্যাসিলিটি বাই বেটার ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল মেজার। তার মানে আমাদের এক্সিস্টিং যে ফ্যাসিলিটি গুলো আছে, এই এক্সিস্টিং ফ্যাসিলিটি গুলাকে হচ্ছে প্রপার ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলার ক্যাপাসিটি বাড়ানোটা অনেক বেশি দরকার আসলে। এই জন্যই আমাদেরকে জানতে হবে যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কি জিনিস এবং ইফেক্টিভ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং আসলে কিভাবে করা সম্ভব। বোঝা গেছে? জি স্যার। একটা ওয়ার্ড দেখেন, বটলনেক, কজ অফ কনজেশন। এই ওয়ার্ডটা কি নতুন না? জি স্যার। আমাকে বলেন তো বটলনেক মানে কি? বলতে পারবেন কেউ? স্যার বোতল তো হচ্ছে বোতল, বোতলের গলা। বোতলের ঘাড়। অবশ্যই, বটলনেক মানে হচ্ছে বোতলের ঘাড়। এবং কি বলছে যে বটলনেক ইজ এ রিজন অফ কনজেশন বলছে না? জি স্যার। আমি একটু লিখি যে bottleneck is a reason of congestion। ঠিক আছে, দেখতেছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আমি একটা বোতল লাগি, ঠিক আছে? আচ্ছা, একটা বোতল না, আমি একটা রাস্তা আঁকি, সরি, আমি একটা রাস্তা আঁকি। এই একটা রাস্তা, মনে করেন এখানে কিছু গাড়ি পার্কিং করে আছে। এরকম রাস্তার উপরে কিছু গাড়ি দাঁড়ায় আছে, ঠিক আছে? এই পাশে কিছু গাড়ি দাঁড়ায় আছে। খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, এবার জি আমাকে স্যার। বলেন রাস্তাটার যে ইফেক্টিভ উইথ, আমার এই জায়গায় কি এই রাস্তাটা এতটুকু চওড়া না? হ্যাঁ স্যার। আর এই জায়গায় কি হয়েছে, রাস্তার ইফেক্টিভ উইথ কমে গেছে না এই গাড়িগুলো পার্কিং করার কারণে? জি স্যার। জি স্যার। এবং একটু খেয়াল করেন এখানে একটা জিনিস ক্রিয়েট হয়েছে, জিনিসটা দেখতে কিসের মতো? স্যার বটলনেক। ও স্যার, এটাই বোতল নেক। এটা একটা বোতলের ঘাড়ের মতো ক্রিয়েট হয়েছে না এখানে? জি স্যার, বুঝছি স্যার, বুঝছি। জি স্যার। জি স্যার। এটাকেই বলে হচ্ছে
bottleneck, তাইলে বোটলনেক কি? কনজেশনের একটা অন্যতম মেইন কারণ, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই ওয়ার্ডটা সারা জীবন মনে থাকবে, বোটলনেক। জি স্যার, ভুলা গেলে কি হবে? আপনারে বোতলনেকের মধ্যে মানে বোতলের মধ্যে ঢুকায় আপনার নেক হচ্ছে এরকম চিপাই দিব, মানে বলা যাবে না এই ওয়ার্ডটা, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এরপর দেখেন যে আজকে আরেকটু পরে শেষ করে দিব, তারপর আপনাদের কোশ্চেন থাকলে কইরেন। দেখেন কজেস অফ, একটা তো মানে আমার কনজেশন বা ট্রাফিক জ্যামের একটা তো কারণ হচ্ছে এই বটলনেক। আরো কি কি কারণ আছে দেখেন, এক্সটার্নাল জিওমেট্রিক ফ্যাক্টর, রোড ইন্টারসেকশন, তার মানে রাস্তার যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনের জিওমেট্রিক ডাইমেনশন বা জিওমেট্রিও কি আমার কনজেশন বা জ্যাম ক্রিয়েট হওয়ার জন্য দায়ী। আপনার কাছে মনে করেন এরকম একটা রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে এই গোল চত্বর বা চারটা রাস্তা যেখানে এসে মিলিত হয়েছে, এখানে এসে এরকম ন্যারো হয়ে গেছে বা চিপা হয়ে গেছে, তাহলে এখানে কি অটোমেটিক আপনার রাস্তার ইফেক্টিভ উইথ কমে যাচ্ছে না এই ইন্টারসেকশনের কাছাকাছি আসলে? জি স্যার। তো এটাও কিন্তু আমার কনজেশনের জন্য দায়ী। তারপর রেলওয়ে ক্রসিং, আচ্ছা রেলওয়ে ক্রসিং তো সবাই দেখছেন, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই, তারপর একটা ছবি আঁকলে মনে বুঝতে পারবেন। আচ্ছা মনে করেন একটা রাস্তা হচ্ছে এরকম গেছে, এটার উপর দিয়ে একটা রেল লাইন গেল মনে করেন, এর উপর দিয়ে একটা রেল লাইন গেছে এরকম। তো রেল লাইন যখন যায় গাড়িগুলো সব কি, যখন একটা ট্রেন যায় এখানে এসে দাঁড়ায় থাকে না গাড়িগুলা? জি স্যার, একটা বাঁশ দিয়ে আটকে রাখা হয়। আর অনেক সময় রেল গেট গুলো কিন্তু ছোট হয়, নর্মাল রাস্তা থেকে রেল গেট গুলার মানে আপনার উইথ কিন্তু ছোট হয়, যার যার কারণে কি রাস্তা মনে করেন আগে অনেক চড়া ছিল, কিন্তু রেল গেটের কাছে এসে রাস্তা কি হয়ে গেল, ন্যারো হয়ে গেল। এখানে কি হচ্ছে, বটলনেক ক্রিয়েট হচ্ছে, যার কারণে জ্যাম ক্রিয়েট হচ্ছে। তখন ন্যারো ব্রিজ, কালভার্ট, আপনি একটা মোটা রাস্তায় আছেন মনে করেন, আপনি হঠাৎ করে একটা ব্রিজে উঠবেন, ব্রিজটা হচ্ছে চিকন, এই রাস্তা থেকে আপনি গাড়ি চালায় 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 কি ব্রিজটা উঠবেন, তাহলে কি এখানে একটা বটলনেক ক্রিয়েট হলো না? জি স্যার। এটা একটা কনজেশনের কারণ। ইনকনসিস্টেন্ট রোডওয়ে উইথ, রাস্তার যদি রোডওয়ে উইথ যদি কম থাকে তাহলেও কি আপনার জ্যাম ক্রিয়েট হবে। পুয়ার টার্নিং রেডিয়াস, একটা গাড়ি টার্ন নিতে মিনিমাম যতটুকু জায়গা লাগে ওটুকু যদি জায়গা না থাকে, এটাও একটা বটলনেকের কারণ। সাইড ফ্রিকশন, ফ্রিকশন মানে কি বলেন তো? ঘর্ষণ। option, এটা একটা বাধাদানকারী বল না? জি স্যার। ফ্রিকশন কি করে আমাদেরকে, মানে আমি যদি কোনো একটা কিছুকে ঠেলা, মনে করেন আমি আমাদের বাসার আলমারিটাকে ঠেলে হচ্ছে বামে সরাতে যাচ্ছি, বাট এটার সাথে কি হবে, আলমারির সাথে ফ্লোরের একটা ফ্রিকশন হইলে কি হবে, মানে ওটা যাইতে যাবে না। এরকম রোড সাইড ফ্রিকশন মানে হচ্ছে, সাইড ফ্রিকশন মানে হচ্ছে যে জিনিসগুলো আপনাকে বাধা দেয়। স্ক্যাটার্ড পার্কিং, নন মোটর অ্যাক্টিভিটি এলং রোড। কুমিল্লাতে শহরে কাদের বাসা আছে এখানে? স্যার আমার বাসা এই সাফওয়ানের বাসা কি কুমিল্লা শহরে? স্যার এমনি শহরে বাসা আপনার আব্বু আম্মু না ইয়া রাজশাহী থাকে? না স্যার। ওই স্যার জায়গায় আমার আমার বাসা হচ্ছে এমনি ঢাকা আর ময়মনসিংহ দুই জায়গাতেই। আব্বু স্যার এমনি রাজশাহী পোস্টিং, আম্মু স্যার ময়মনসিংহ। আপনার আব্বু তো মনে হয় পুলিশ না? হ্যাঁ পুলিশ সুপার। হ্যাঁ আঙ্কেল পুলিশ শুনছিলাম। আচ্ছা এমনিতে কি মানে আপনি কি কুমিল্লা থেকে বাইশটা আরো কয়েকজনের সাথে একসাথে থাকেন? স্যার না স্যার কুমিল্লা শহরে হোস্টেলে থেকে আমরা স্যার আমরা থাকি স্যার শহরে। সাদমান তো হলে থাকে। হলে থাকে স্যার, আমরা শহরে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদমান শহরে। যাই হোক, এখন যাদের বাসা হচ্ছে শহরে, মানে মুন হসপিটাল তো সবাই চিনেন, চিনেন না? জি স্যার অবশ্যই। মুনের সামনে কি দেখেন, হাসপাতালে মনে করেন এটা হচ্ছে হাসপাতাল, এই হাসপাতালের সামনে দেখবেন যে এরকম ফলালা ফল নিয়ে দাঁড়ায় থাকে, মাইক্রোবাস জি, স্যার। দাঁড়ায় থাকে। আবার মুনের উল্টা পাশে কিছু ওষুধের দোকান আছে, দেখবেন যে রিক্সা দাঁড়ায় আছে। জি এই স্যার। যে অ্যাম্বুলেন্স দাঁড়ায় থাকে। এই যে হচ্ছে আপনার স্যার, ফলালা রিপোর্ট। ফলালা ভ্যান নিয়ে দাঁড়ায় থাকে, এটা হচ্ছে দেখেন স্ক্যাটার্ড পার্কিং, ইচ্ছা মতো স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত ভাবে পার্কিং করতেছে। নন মোটর অ্যাক্টিভিটি মানে কি, এই ফলালার যে ভ্যান গাড়িতে কি কোনো মোটর আছে বা এটা কি মোটরে চলে? না স্যার। বা মুনের সামনে যে রিক্সাগুলো চলতেছে, এই রিক্সাগুলো কি মোটরে চলতেছে? কিছু আছে স্যার, ব্যাটারি কিছু রিক্সা, চলতেছে। কিছু আছে ব্যাটারি রিক্সা, বাট অনেকগুলা রিক্সা কি নন মোটরাইজড না? জি স্যার। তার মানে রাস্তার মধ্যে এরকম যদি স্ক্যাটার্ড পার্কিং করা হয় বা যদি এরকম মানে জায়গায় জায়গায় নন মোটরাইজড অ্যাক্টিভিটি থাকে,
তাহলে আপনার এখানে জ্যাম ক্রিয়েট হইতে বাধ্য, জ্যাম ক্রিয়েট হবেই। ঠিক আছে, তারপর ফ্রিকুয়েন্ট সাইড রোড এন্ট্রি। মনে করেন একটা রাস্তা আছে এরকম, রাস্তাটার এদিকে মনে করেন এরকম রোড আছে, এদিক দিয়ে গাড়ি চলতেছে, কেউ চাইলে ঠাস করে এদিক দিয়ে মনে করেন গাড়ি ঢুকে যেতে পারে এই চিকন রোডটা থেকে। তাহলে এটা কি মানে মেইন রাস্তার পাশে যদি এরকম কোনো ছোট রাস্তা থাকে এটাকে বলা হচ্ছে সাইড রোড, মানে পাশের রাস্তা। যদি এরকম সাইড রোড থেকে গাড়ি মেইন রাস্তায় ঢুকে তাহলে ওই রাস্তায় অবশ্যই কি ক্রিয়েট হবে, কনজেশন বা জ্যাম ক্রিয়েট হবে। তাহলে কনজেশন বা জ্যামের এক্সটার্নাল কি কি ফ্যাক্টর গুলো আছে এগুলো কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা, আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। এই পেজটা কি হলো? আচ্ছা, এক্সটার্নাল ফ্যাক্টর গুলোর মধ্যে আরো দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে বাস স্টপ, পার্কিং নিয়ার জাংশন। শাসনগাছা দিয়ে যারা বাইরে যান আপনারা দেখছেন না যে পাপিয়া পায়রা বা এই তৃষা বাসগুলো যে দাঁড়া করা রাখে শাসনগাছাতে, এই বাসগুলোর জন্য প্রচুর জ্যাম ক্রিয়েট হয় না? জি স্যার। আরেকটা হচ্ছে দেখেন পার্কিং নিয়ার জাংশন। যদি এরকম একটা চৌরাস্তার মোড় থাকে এবং এই জাংশন কোনটা, চারটা রাস্তা যে জায়গায় এসে মিলিত হইছে, এটাই কি আমার জাংশন না? জি জি স্যার। স্যার। যদি এই জাংশনের কাছাকাছি এই জায়গাটাতে বা এই জায়গাটাতে এই জায়গাটাতে বা এই জায়গাটাতে বাস পার্কিং করা হয় তাহলে ওইখানে জ্যাম লাগতে বাধ্য, ওইখানে জ্যাম লাগবে। তার মানে বাস পার্কিং কোন জাংশন বা ইন্টারসেকশনের কাছাকাছি করা যাবে যাবে না? যাবে না? না না না। যাবে না। যাবে না, হ্যাঁ। তারপর দেখেন পুর রোডওয়ে এনভায়রনমেন্ট। আপনার রাস্তার মানে কন্ডিশন বা এনভায়রনমেন্ট যদি খারাপ হয় তাহলে হচ্ছে আপনার জ্যাম কি হবে, পুর রোড ডিসিপ্লিন। রাস্তায় যদি কোনো ডিসিপ্লিন না থাকে, যার যেমনি খুশি সে যদি অন্য গাড়ি চালাইতে পারে, তাহলে হচ্ছে কি এটাকে বলা হচ্ছে পুর রোড ডিসিপ্লিন। আনকন্ট্রোলড পেডিস্ট্রিয়ান ক্রসিং, যারা হচ্ছে মানুষজন আছে তারা যদি রাস্তার মাঝখান দিয়ে ইচ্ছা মতো দৌড় মারতে পারে তাহলে হচ্ছে আপনার রাস্তায় ট্রাফিক জ্যাম ক্রিয়েট হতে পারতো। তারপর হচ্ছে দেখেন পুর রোড সারফেস কন্ডিশন। রাস্তার যে সারফেস যদি ভালো না হয়, মনে করেন রাস্তার ভাঙাচোরা রাস্তা, আপনি কি চাইলেও আপনার ডিজায়ার্ড স্পিডে গাড়ি চালাতে পারবেন? না স্যার। তার মানে যদি রোড সারফেস পুয়ার হয় এটাও একটা কনজেশন বা জ্যামের কারণ। তারপর দেখেন স্পিড ব্রেকার। রাস্তায় মাঝে মধ্যে এরকম জায়গায় জায়গায় স্পিড ব্রেকার থাকে, স্পিড ব্রেকারের কাছে আসলে গাড়ি বা বাইক যে চালাচ্ছে সে আসলে স্পিড কমাতে বাধ্য। সে যখন স্পিড কমায় দিবে তখন কি তার পিছের গাড়িগুলোর জন্য সে একটা মানে স্লো ফরওয়ার্ড মুভিং ভেহিকেল হয়ে গেল না? জি স্যার। মনে করেন আমার সামনে ফাহিম হাঁটতেছে, ফাহিম আস্তে আস্তে হাঁটতেছে, ফাহিম যদি আস্তে হাঁটে ওর পাশ দিয়ে মনে করেন ওকে ওভারটেক করার জায়গা নেই, তাই কি আমিও আস্তে হাঁটতে পারতো না? বাধ্য নাকি বাধ্য না? বাধ্য স্যার। আজকে আপনার সামনে যদি কোনো স্লো লিডার থাকে, স্লো লিডার মানে আপনাকে যে পথ দেখাচ্ছে বা আপনার সামনে যে আছে সে যদি নিজেই স্লো হয় তাহলে আপনিও স্লো হয়ে যেতে বাধ্য। ঠিক আছে, জি স্যার। মানে ট্রান্সপোর্টেশনের ভাষায় এটাকে বলা হচ্ছে স্লো লিডার বা স্লো ফরওয়ার্ড ভেহিকেলও বলা অনেক সময়। পুর রোড সারফেস কন্ডিশন তো বললাম, স্পিড ব্রেকার বললাম। পুর সাইড ডিসটেন্স, আপনি যদি টার্ন নেওয়ার সময় রাস্তার এই জায়গায় দাঁড়ায়, রাস্তার এই জায়গা দেখতে না পারেন, এখানে মনে করেন একটা বড় বাস দাঁড়ায় আছে, আপনি আছেন এই জায়গাতে, এটা হচ্ছে আপনার পজিশন, এটা যেটা আমি দাঁড় করছি, আর আপনি দেখতে যাচ্ছেন এই জায়গাটাকে। এই বাসের জন্য এখানে মনে করেন গাছপালা অনেক কিছু আছে, এই বাসটার জন্য কি আপনি এই জায়গাটা মতো দেখতে পারবেন? না স্যার, দেখা যাবে না। দেখা যাবে না। এটাকেই বলছে হচ্ছে পুয়ার সাইড ডিসটেন্স, মানে ঠিক মতো দেখা যাচ্ছে না, সাইড ডিসটেন্স খারাপ। আচ্ছা, সাইড ডিসটেন্স আমি আরেকটু লিখে তাহলে মনে থাকবে যে সাইড ডিসটেন্স সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে ভিজিবিলিটি, মানে ঠিক মতো দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না। ঠিক আছে, সাইড ডিসটেন্সের আরেকটা সিনোনিম বলতে পারেন যে ভিজিবিলিটি। তারপর দেখেন যে পুয়ার লাইটিং। রাস্তায় যদি লাইটিং খারাপ হয় তাহলে কিন্তু ড্রাইভাররা অত কনফিডেন্ট গাড়ি চালাবে না, তারা একটু ভয় ভয় গাড়ি চালাবে। আর তারা যদি তাদের ইফিসিয়েন্সি অনুযায়ী গাড়ি না চালায় রাস্তায় অবশ্যই ট্রাফিক জ্যাম ক্রিয়েট হবে। পুয়ার ড্রেনেজ ফ্যাসিলিটি। রাস্তায় যখন এই যে ঢাকা শহরে যারা থাকেন, অলরেডি ঢাকা শহরের অনেক রাস্তা বৃষ্টির পানি যে ডুবে গেছে না? ডুবছে নাকি ডুবে নাই? জি স্যার, খবর দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার, খবর দেখা যাচ্ছে। কেন ডুবছে? এটার কারণ হচ্ছে পুয়ার ড্রেনেজ
ফ্যাসিলিটি। যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো হইতো তাহলে কিন্তু পানিগুলো সরে যেত, যেহেতু ড্রেনেজ ব্যবস্থা খারাপ তার জন্য পানি জমতেছে। আর রাস্তায় যদি পানি জমে ড্রাইভাররা কিন্তু দেখতেছে না যে পানির নিচে কি আছে, কোথায় গর্ত আছে কি আছে, সবাই কি ভয়ে ভয়ে গাড়ি চালায়। স্বাভাবিক সাবধানতা অবলম্বন করা উচিত, দেখেই তারা সাবধান থাকে। কিন্তু তারা যে সাবধানে গাড়ি চালাইতে গিয়ে জ্যাম লাগাই দেয়, এটা কি কেউ খেয়াল করছেন? না জি কেউ স্যার, খেয়াল করেন? স্যার স্যার ধানমন্ডি 27 সামনে স্যার এমন অনেক হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে হয়তো আপনাদেরও নেট ডিস্টার্ব করতেছে, আমাদের ডিস্টার্ব করতেছে, আমি রেকর্ডিং দিয়ে দিলে এখান থেকে দেখে নিয়েন। এরপর দেখেন এগুলোতে গেল কি এক্সটার্নাল ফ্যাক্টর বা জিওমেট্রিক ফ্যাক্টর গেল না এগুলা আমরা তখন যেগুলো দেখলাম। জি স্যার। জি স্যার। এখন হচ্ছে কিছু ইন্টারনাল। দেখেন এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলা কিন্তু সরাসরি গাড়ির ফ্লো বা কয়টা গাড়ি আসতেছে বা কিভাবে আসতেছে এই জিনিসগুলোর সাথে সম্পর্কিত না। কিন্তু আমি যখন ইন্টারনাল ফ্যাক্টর গুলো বলবো যার কারণে জ্যাম ক্রিয়েট হচ্ছে, তখন আবার ফ্যাক্টর গুলো হচ্ছে কি রকমের গাড়ি আসতেছে, কয়টা আসতেছে, এগুলোর সাথে সম্পর্কিত। ইন্টারনাল ফ্যাক্টরের প্রথমটা দেখেন হেটারোজেনিয়াস ট্রাফিক স্ট্রিম। হেটারোজেনিয়াস মানে কি বলেন তো? হোমোজেনিয়াস মানে কি আর হেটারোজেনিয়াস মানে কি? বিভিন্ন রকমের গাড়ি একসাথে চলা। হোমোজেনিয়াস মানে হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর হেটারোজেনিয়াস মানে হচ্ছে অসমসত্ব মিশ্রণ। হেটারোজেনিয়াস ট্রাফিক স্ট্রিম মানে হচ্ছে বিভিন্ন টাইপের গাড়ি, মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, রিক্সা, বাস, ট্রাক সবই কি একসাথে চলতেছে। একসাথে চললে রিক্সার জন্য যদি রিক্সার পিছনে একটা বাস থাকে আর রিক্সার যদি সাইড না দেয়, তাহলে কি বাসটা তার ডিজায়ার্ড স্পিড মেইনটেইন করতে পারবে কোনোদিন? না স্যার পারবে না। তার মানে হেটারোজেনিয়াস ট্রাফিক স্ট্রিম একটা প্রবলেম। মানে একই রাস্তায় যদি মানুষ, মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, আমি সংক্ষেপে লিখলাম এমভি মানে হচ্ছে মোটরাইজড ভেহিকেল, আর এনএমভি মানে হচ্ছে কি, এটা নন মানে কি মোটরাইজড ভেহিকেল। নন মোটরাইজড ভেহিকেল, সব একসাথে চলে, তাহলে হচ্ছে এখানে জ্যাম লাগতে বাধ্য। আর হাই ভলিউম অফ ট্রাফিক, ডিমান্ড ইজ গ্রেটার দ্যান ক্যাপাসিটি, মানে ট্রাভেল ডিমান্ড বা ট্রিপের ডিমান্ড যদি যতটুকু ক্যাপাসিটি বা যতটুকু রোড নেটওয়ার্ক প্রোভাইড করা আছে তার চাইতে বেশি হয়, তাইলে কি অবশ্যই জ্যাম লাগতে বাধ্য। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা জাস্ট আজকে আর এতটুকু দেখবো, তারপর ক্লাস শেষ করে দিব, এতটুকু দেখে শেষ করতেছি। সেফটি প্রবলেম এরাইজ মেইনলি ফ্রম কনফ্লিক্ট, মানে সেফটি ইস্যু বা সেফটি প্রবলেম গুলো উৎপন্ন হয় কোত্থেকে? প্রথমটা হচ্ছে ফ্রম কনফ্লিক্ট। কনফ্লিক্ট কই হইতে পারে? এট ইন্টারসেকশন, চৌরাস্তার মোড়ে কনফ্লিক্ট হইতে পারে না? জি স্যার। তো দাঁড়ান একটু মুছা ফেলি। স্যার আজকে শেষ করি স্যার এখানে। এই তো আর 2 মিনিট পরে শেষ করতেছি। মানে কোথায় কোথায় কনফ্লিক্ট হইতে পারে বা কোথায় কোথায় সেফটি ইস্যু অ্যারাইজ করতে পারে দেখেন। প্রথমটা হচ্ছে কি কনফ্লিক্ট আর ইন্টারসেকশন। এই জায়গাটাতে কি অনেক বেশি কনফ্লিক্ট বা অনেক বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে না? জি স্যার। তারপর দেখেন এলং অন স্ট্রিট পার্কিং, যদি কেউ রাস্তার পাশে গাড়ি পার্ক করে রাখে, সে মনে করেন রাস্তা গাড়িটারে ঘুরাবে, মানে একটু পিছে দিয়ে একটু ব্যাকে এসে মনে করেন ডান দিয়ে যাবে, সে যখন একটু ব্যাকে আসতেছে এদিক থেকে ধাম করে একটা গাড়ি এসে তারা মেরে দিতে পারে না? অবশ্যই স্যার। আবার কেউ মনে করেন হচ্ছে এরকম গাড়ির দরজা খুলে নামতেছে, ওই দরজার মধ্যে আরেকটা গাড়ি এসে মেরে দিতে পারে না পিছন থেকে? হ্যাঁ স্যার এটা হতে পারে। তার মানে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে কি অন স্ট্রিট পার্কিং কিন্তু ভয়ঙ্কর। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন ওয়্যার পেডিস্ট্রিয়ান অ্যাক্টিভিটিস আর হাই, যে জায়গাতে মানুষ বেশি চলাচল করতেছে ওই জায়গাতে কি কনফ্লিক্ট হওয়ার চান্স বেশি না? জি স্যার। আর হচ্ছে কি এট ব্লাইন্ড স্পট, বেন্ড স্পট উইথ পুয়ার সাইড ডিসটেন্স লাইটিং ফ্যাসিলিটিস, মানে হচ্ছে ব্লাইন্ড স্পট মানে হচ্ছে যে জায়গাটাতে দেখতেছে না। ঠিক আছে, আপনি যদি এখানে টার্ন নেওয়ার সময় পুয়ার সাইড ডিসটেন্স থাকে আপনি এই জায়গাটা দেখতে পারবেন না, আপনার এখানে একটা অ্যাক্সিডেন্টের চান্স বাড়তেছে। তারপর বেন্ড, এরকম বাঁক যদি থাকে, মনে করেন এদিক থেকে একজন গাড়ি চালায় আসতেছে, এদিক থেকে আরেকজনও গাড়ি চালায় আসতেছে, তাহলে কি এই ভদ্রলোককে একদম মুখামুখি হওয়ার আগে দেখতে পারবে? পারবে? না স্যার। এরকম মনে করেন একটা বেন্ড আছে, একটা রাস্তা হচ্ছে এরকম বাঁকা, এদিক দিয়ে একজন গাড়ি চালায় আসতেছে, এদিক দিয়ে একজন গাড়ি চালায় আসতেছে, এই দুই ভদ্রলোক কি এই পয়েন্টে আসার আগে কেউ কাউকে দেখতে পারবে? পারবে না। না স্যার এরকম মোড়ের মধ্যে দেখা যায় না স্যার। বা যদি পুয়ার সাইড ডিসটেন্স হয় বা যদি লাইটিং ফ্যাসিলিটি খারাপ থাকে, মনে করেন রাত্রেবেলা রাস্তা অন্ধকার, আপনি ঠিকমতো রাস্তা দেখতে পারতেছেন না, রাস্তায় কোনো স্ট্রিট লাইট বা রাস্তায় কোনো বাতি নাই, তাহলে এটা কি আপনার জন্য সেফ নাকি সেফ না? সেফ না। অবশ্যই সেফ না। আচ্ছা, এবং সেফটি প্রবলেমের আরো কিছু কারণ আছে, এটা তো গেল কোত্থেকে ক্রিয়েট হয়, মানে কনফ্লিক্ট থেকে কি কি সেফটি ইস্যু ক্রিয়েট হয়। আরো কিছু কারণ আছে দেখেন, ডিউ টু পুয়ার রোড সারফেস কন্ডিশন, রাস্তার সারফেস কন্ডিশন যদি খারাপ হয় তাহলে হচ্ছে কি মানুষের সেফটি ইস্যু অ্যারেস্ট করা যাবে না, কারণ
এরকম গাড়ি ঘোড়া মানে অনেক সময় গাদার মধ্যে পড়ে যায়, শোনেন না গাদার মধ্যে পড়ে গেছে, বা নিয়ন্ত্রণ হারায় অ্যাক্সিডেন্ট করছে, এরকম শোনেন না অনেক সময়। জি স্যার, স্যার। শোনা যায় স্যার। তো অনেক সময় যদি হঠাৎ করে গাড়ি এরকম কোন একটা গর্তে পড়ে যায়, ড্রাইভার আর কন্ট্রোল করতে পারে না। তো ঠিক আছে, তো ওই জন্যই বলছে কি যে পুয়ার রোড সারফেস কন্ডিশন, যদি রাস্তার কন্ডিশন খারাপ হয় তাহলে কিন্তু এরকম সেফটি ইস্যু অ্যারাইজ হচ্ছে। তারপর ফল্টি রোড জিওমেট্রি, রাস্তার জিওমেট্রি যদি ভুল থাকে, আপনি জানেন যে এখানে আমার একটা গাড়ির টার্ন নিতে যেই বৃত্তচাপটা লাগবে, এই বৃত্তচাপটা হইতে হবে সাপোজ 10 ফিট, আপনি বানায় রাখছেন 8 ফিট, তাহলে কি হবে? না স্যার। তারপর দেখেন পুয়ার ট্রাফিক অপারেটিং কন্ডিশন, ল্যাক অফ ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস। ট্রাফিক কন্ট্রোল করতে হলে আমার কি লাগবে? আমার সিগন্যাল লাগবে, প্রপার সিগন্যাল বা মডার্নাইজ সিগন্যাল, মডার্নাইজ এবং ডাইনামিক সিগন্যাল লাগবে। যদি এগুলো ঘাটতি থাকে বা অভাব থাকে, তাহলে কি আসলে আপনি রাস্তায় মানুষের সেফটি ইমপ্রুভ করতে পারবেন? পারবেন না। স্যার। লাস্টের পয়েন্ট হচ্ছে মেকানিক্যাল, না, এরপর হচ্ছে ড্রাইভার ফল্ট। অনেক সময় ড্রাইভাররাও না বুঝে শুনে গাড়ি চালায়, বিপদ ডেকে আনতে পারে। এবং মেকানিক্যাল ফেলিয়ার, অনেক সময় আপনার কারো কোনো ফল নেই, গাড়ির ইঞ্জিন বিগড়ে গেছে, ওই বিগড়ানোর জন্যও কিন্তু আপনার প্রবলেম হইতে পারে। এটা হচ্ছে কি মেকানিক্যাল ফেলিয়ার, বোঝা গেছে? জি স্যার। এই, তাহলে আমাদের আজকে এতটুকু থাক। কারো কোনো জি, সমস্যা স্যার। আছে? না স্যার। না স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কেউ কোনো কোশ্চেন চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আচ্ছা, স্লাইড পরীক্ষায় কি এরকম এরকম পয়েন্ট পয়েন্ট করে করে স্যার লিখতে হবে যে? লিখতে যদি বলা থাকে যে হোয়াট আর দা, রাইট ডাউন দা safety problem arise mainly, write down the reason for which safety problem arises, তখন হচ্ছে আপনাকে এই from conflict and due to এগুলো বলে দিতে হবে। তারপরে যদি স্যার একটু বলা কমাই থাকে টমাই দিবেন না স্যার পরে? আর এতগুলো থিওরি পড়তে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার পয়েন্ট দেখে স্যার কম দেখা যাইতেছে, কিন্তু স্যার এই লেখলে তো স্যার অনেক হবে স্যার। দাঁড়ান, জি স্যার, এখানে প্রচুর থিওরি আছে। আপনাদের আমি আনসার দিচ্ছি, দাঁড়ান। আর স্যার অনেক বানান ভুলের অপশন আছে স্যার, অনেক কঠিন কঠিন বানান আছে। ঠিক আছে, না লেখেন, স্যার না লিখবেন না স্যার, বুঝি নাই। স্যার নাটা লিখবেন না। করতে হবে না, না লিখলে তো হইতো স্যার। এটা রাইট, সব পড়তে হবে, ঠিক আছে, কোনো নাটা নাই। আচ্ছা, স্যার আপনারা এত থিওরি। এখানে ম্যাথও আছে, থিওরিও আছে, বললাম তো। স্যার এই পয়েন্ট দেখে কম দেখা যাচ্ছে স্যার, এই লেখলে তো অনেক হবে। কিন্তু লেখাগুলো কি বেশি বড় বড়, এগুলো তো ছোট ছোট। এই পয়েন্ট যদি এরকম আরো মানে লাইনটা যদি আরো অনেক বড় হইতো তাহলে কেমন লাগতো? একটু জিনিসগুলা বারবার পড়বেন, এগুলো মনে থাকবে, এগুলো মনে রাখা কঠিন কিছু না, পরে পরে লিখবেন, লিখলেই মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের ভার্সিটি থেকে কি স্যার কোন নোটিশ দেওয়া আছে আমাদের ক্লাস কবে পর্যন্ত হবে এখন এরকম? পর্যন্ত যতটুকু আমি জানি, যদি সবকিছু আল্লাহর রহমতে ঠিকঠাক হয়, কোরবানির ঈদের পরে 9 তারিখ থেকে ক্লাস শুরু হইতে পারে, যদি মানে সরকার থেকেও নির্দেশ দেয়। বাট 9 তারিখ থেকে শুরু হবে এটা শুনছিলাম আমি আগে, কিন্তু শুরু হবে না এরকম কিছু এখন পর্যন্ত শুনি নাই। ভার্সিটি যাই স্যার মানে সরাসরি। হ্যাঁ, ভার্সিটি গিয়ে সরাসরি। ডিরেক্ট ক্লাস। স্যার কালকে যে দেখলাম সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ দিয়ে দিচ্ছে। কে বন্ধ দিছে? না না বন্ধ নাই, কে না না দিল? না না, এমন কিছু বলে নাই, এমন কিছুই বলে নাই। যদি আপনারা এরকম কোন নিউজ পান আমারে পাঠায়েন, আমি তাহলে একটু পড়া দেখবো যে নিউজটা আসলে অথেন্টিক কিনা। না স্যার, আমি জিজ্ঞেস করছিলাম স্যার, আমাদের এই অনলাইন ক্লাসটা ঈদের আগ পর্যন্ত মানে কোন দিন পর্যন্ত হবে ঈদের আগ পর্যন্ত? 27 তারিখ। ও 27 তারিখ, 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ। আপনাদের হচ্ছে কোরবানির বন্ধ হচ্ছে 28 থেকে 6 পর্যন্ত। স্যার কোরবানির আগে কি স্যার আমাদের সব কোর্স শেষ করতে হবে? না, কোরবানির আগে সব শেষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এইটাই স্যার। কোরবানির পরে ইনশাআল্লাহ আমরা আরো 1 মাস টাইম পাবো। আচ্ছা, রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, নাইস। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 5, ইয়েস স্যার। রোল নাম্বার 6, ইয়ান 9, রোল নাম্বার 7, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 9, ইয়েস স্যার। রোল নাম্বার 10, ইয়েস স্যার। রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 12, ইয়েস স্যার। রোল নাম্বার 13, ইয়েস স্যার।
রোল নাম্বার 3 শারিয়ার ইমন শাকিল। জি স্যার আসি। আচ্ছা আচ্ছা, আমরা তো গতকালকে ক্লাসটা করি নাই, এই ক্লাসটা হচ্ছে আমরা শুক্রবার দিন ওই গত সপ্তাহের মতো বিকাল 4টার দিকে করব, ঠিক আছে? স্যার শুক্রবার দিন অনেক চাপ পড়ে যায় স্যার, 3টা ক্লাস হয়ে যায় স্যার পরে। স্যার আমাদের সপ্তাহে 7 দিনে এতগুলো ক্লাস করা জি যায় স্যার, একটা দিনও বন্ধ না স্যার, প্রত্যেকটা দিন ক্লাস করি। প্রত্যেক দিন ক্লাস করি স্যার, প্রত্যেক দিন। স্যার শুক্রবার বেলাও ক্লাস করতে হয়। আচ্ছা, মানে সারাদিন যে বাসায় বসে থাকেন, একদিনও কি বাসার থেকে বাইরে হন? বাসা থেকে আল্লাহর মতো বের তো লাগতেছে না। এখন কি শুক্র শনি বইলা কিছু আছে আমাদের জীবনে? স্যার এই ক্লাস করতে ভালো লাগে না স্যার। পুরো স্যার স্যার পুরো বোরিং লাগে স্যার, অনলাইন ক্লাস হলো বোরিং স্যার। শুনেন, করোনা হচ্ছে আমাদের জীবন থেকে শুক্র শনি কেড়ে নিছে, কিছু করার নেই। স্যার ভ্যাকসিন বার করছে স্যার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আর অনলাইন ক্লাসটা কাটাই একদিন অফ থাকলেও ভালো হতো। আপনারা যদি স্যার, এই শুক্রবারে না যান তাইলে প্রতিদিন ক্লাস করা। আমি তো আপনাদের সোমবারে ক্লাস নিই, কি বারে আপনাদের একটু ক্লাস কম আছে বলেন, তাইলে ওইবারে নিব। প্রতিদিনই ক্লাস আছে। স্যার স্যার প্রতিদিন 3টা। কি কথা বলো? আমার স্যার ভিডিও আপলোড আছে ইউটিউবে। আচ্ছা, শুনেন, আমার সাথে কিন্তু মিথ্যা কথা কইেন না, আমি রুটিন চেক করলে দেখতে পারবো যে কি বারে। প্রত্যেক দিন স্যার মানে 2টা করে ক্লাস মিনিমাম আছে। জি স্যার। আজকেও স্যার সকালবেলা একটা ক্লাস করছি, যে এখন আবার ক্লাস করতেছি স্যার। প্রত্যেক দিনই স্যার 2টা করে ক্লাস আছে। স্যার ইউটিউবে ভিডিও আপলোড স্যার বললাম না। স্যার আচ্ছা, ইউটিউবে তাইলে ভিডিও হচ্ছে আপলোড আমরা আছে। আমরা আমরা শনিবারে করি। না, শনিবারে ক্লাস। রবিবার করি স্যার, রবিবার। স্যার রবিবার করি স্যার, রবিবার আমাদের একটা ক্লাস। রবিবারে কয়টা বাজে করবেন? 3:30 বাজে মানে 3টার সময় ক্লাস আছে স্যার। না স্যার, 3টা ক্লাস আছে। তাহলে রবিবারে সকালে পারবেন? সকালে সকাল রবিবার 5টায় করি। না না রাতে, বিকালে না, বিকালে না। স্যার সকালে করা যায়। তাহলে রবিবারে 11টার দিকে করি বা 12টার দিকে করি। না স্যার এত সকালে না স্যার, 12টার দিকে স্যার। জি স্যার, জি স্যার। 12টা। আপনার কিন্তু চলে একটা আসার দেওয়া দরকার। কত মানে কি বলবো, আর এটা যাবে না ওইটা যাবে আর না। স্যার রবিবার 12টা। 11টা 12টা স্যার যখনই হোক সমস্যা নেই। 11টা না স্যার, 12টায়। স্যার 12টায় স্যার। আপনার কি সকালে দেরি করে ঘুম থেকে উঠেন? জি জি স্যার। স্যার আমি সকালে উঠে যাই স্যার। স্যার দেরি করে উঠি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবারে করি না, 9টার দিকে উঠে যায়। রবিবারে 12টা, ঠিক আছে? আমি তো 7টায় উঠি। জি স্যার, জি জি স্যার। স্যার, রবিবার 12টা। ওকে, রবিবার 12টার সময় ডান ডান। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।